নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর ও 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর তার মৃত্যু হয়। মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তো বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প, তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প। সন্ধ্যা হইবার দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কি না। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি। হাসিয়া বলিলাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভিতর হইতে একটা ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যে দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হইল। একটু পরে ছেলেটি দরজা খুলিয়া বলিল, আসুন ভেতরে। ছোট একটা ঘরে তক্তপোষের উপর আমরা বসিলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হইবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের চৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল। উভয়ের মুখবায়বের
আশ্চর্য সৌদৃশ্যতা আসে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাগুলির মধ্যে দিয়ে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়েছিলেন, এখন তাহার যেন অনেকটাখানি হারাইয়া গিয়েছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না, আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিন মনে ছিল এই জন্যে যে আমার জন্মদিন ও বিবাহের দিন ওই একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমাল হয়েছিল। তারনাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না, সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধু কিশোরীও জানে না। তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ নাই। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছোটবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটি খোয়া গিয়েছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই। তারানাথ বোধ হয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করে বলিতেছে। এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা বলেছিল সেদিন। লোকটার ওপর শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাইতাম। হাত দেখাইতে যে যাইতাম তাহা নয়, প্রায় যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব শক্তিশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারানাথ কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘরদৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন করিয়া বসিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলিটা আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করল অজস্র। যে পথে আসিল সেই পথেই বাহির হইয়া গেল। হাতে একটি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘরদৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়া পথের ভিখারি বা ফকির সাজিয়েছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসর তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যেই তাহা কর্পূরের ন্যায় উবে গেল।
এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পসার নষ্ট হইল। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনটির অভাব তারানাথের চরিত্রে না থাকতে সে এখনও খানিকটা পসার বজায় রাখিতে সমর্থ হইয়াছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশ সময় ব্যাহত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই? আমার মতো গণমুগ্ধ ভক্ত তারানাথ প্রসাদ নষ্ট হওয়ার পরে যে পায় নাই, এ কথা খুবই ঠিক। আমাদের পাইয়া তাহার নিজের উপর বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার সহিত তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমাকে প্রায় বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে। ওপরের আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্রদর্শন করি আর না করি তারানাথের কাছে প্রায় চাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে, যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, দৈনন্দিন খাটিয়া যাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তাহাও কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরাতন একখানা তুলোটো কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। আমাকে দেখিয়া বলিল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবেই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো, বিশেষ করিয়া সে সাধু যদি আবার তান্ত্রিক হয়। তবে তারানাথ সব কর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবে। গেলেম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিল। আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন, পকেটে রুমাল আছে? বার করে দেখো। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুরভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেউ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া আর কেহই নাই। রুমালখানাতে আমার নামও লেখা। সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদেও নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লয় সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়েছেন, তবুও এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করাই দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তার ওই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পাই কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও
তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালের মধ্যে যে বেলফুলের গন্ধ চালনা করিল, তাহার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রহিয়াছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্ট্যান্সের মোটা সমস্যাই তো ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণ কার্যকারী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি। তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রইয়াছে, সে প্রভাবের মূলে কি আছে সে তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়াইল। তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম। তারানাথ বলিল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে। তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও উদাহরণের লোক দেখেছ, সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল। জিভে একটু দাগও লাগলো না। এইসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছু নয়। এর চেয়েও অদ্ভুত সব শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছোটবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছোটবেলায় আমাদের বাড়িতেই প্রায় আসতেন। তিনি আমাদের খুবই ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, দু চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখবি। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হল। মনে ভাবিলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞেস করিলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে। বাড়ির পিছনে পেয়ারাতলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতুম। সব দিন ঘটে উঠতো না। সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পর প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিগলিগে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এভাবে ছোটবেলাতে সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে কমণ্ডলু হাতের ঘাটের বৈঠায় নামতে দেখে। তাহার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পয়টা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায়, মালিয়ারি রুদ্রপুর। সাধু ধমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন, খুব অল্পক্ষণ, একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো?
আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাবদ্ধ ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরানো নদীর ঘাটের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ ওই শিব মন্দিরটা জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো এক পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি বা কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবুধ পৌত্রের কোনো ছেলে মানসিক কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহে কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়ে এসছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করগে যা। এ পথ তোর জন্য নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়, সংসার তুই ছাড়িস নি, হাতে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বুঝবার বয়স হয়নি তোর। যা বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নি। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে পা ফেলতে চালতে লাগলেন। আমিও নাছোড়বান্ধা হয়ে তার পিছু গেলাম। খানিক দূর গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিচ্ছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি স্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে। তার সাধ্য নেই অন্য পথে যাওয়া। যা চলে যা, তোকে আশীর্বাদ করছি, তোর সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে তাকিয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে দিয়ে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকেই গেলেন। প্রসঙ্গক্রমে বলে দিই, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকজনদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করতে তিনি বললেন, দেখো, আমার ছোটবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি, তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের ভাই অর্থাৎ বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে।
জিজ্ঞেস করলো, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা হয়ে কেন রয়েছে? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একেবারে ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়া ঘাট। প্রায় চিৎকার করে উঠে বললুম, খেয়া ঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চাহিয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে তাই শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের উপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হইল? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে ১৫০ বছর পরেও বেঁচে আছেন। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্পের বাকি অংশগুলি জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডগুলিতে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এই গল্পের পরের অংশ নিয়ে। নমস্কার।